বাকি সবাই আগামী কালটা ভাবে। সেই বাংলা, সেই বাঙালি, সেই বাঙালির গায়ে আজকে সংগঠন বাংলা পক্ষ। এই বাংলা পক্ষের হাত ধরে বাঙালি আবার স্বমহিমায় ফিরবে। সারা বাংলা জুড়ে বাঙালির ব্যাপার থাকবে। কোন বাঙালি বিহারি গুজরাটিদের নয়, বাংলা বাঙালির হবে। এটাই বাংলা পক্ষের দাবি, এটাই বাংলা পক্ষের চাহিদা। আর সেই বাংলা পক্ষের কর্ণধার আমাদের সবার প্রিয়, আমাদের নয়নের মণি বরগুনাকে আমরা তার বক্তব্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। জয় বাংলা। বরগুনার নেতৃত্বে বাংলা পক্ষ সারা বাংলা জুড়ে বাংলার স্বাধীনতা করাই করাই বাঙালির হয়ে লড়াই করবে, বাঙালির হয়ে কথা বলবে। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। প্রথমেই বলি যে বাঁকুড়ায় এইটা প্রথমেই বলি বাঁকুড়ায় এইটা আমার প্রথম আগমন তো নয়, কিন্তু অবশ্যই বিষ্ণুপুরে পর্যটন ছাড়া অন্য কোনো কারণে প্রথম আসা। খুব কষ্ট, কারণ একটা সময় যখন বাংলার নানা জায়গায় পর্যটনের জন্য যেতাম, তখন একটা যে দৃষ্টি জন্মায় মানুষের, একটা যে মানুষের দৃষ্টি জন্মায় যে এলাকাটা কি, যে এলাকায় সকলে টুরিস্ট গাইড নয়, যে একটা এলাকায় সকলে রেল স্টেশন থেকে টুরিস্টের এলাকা অব্দি টোটো চালায়, এই দিয়ে এলাকাটা চলে না, এলাকাটা আরো অনেক কিছু দিয়ে চলে। একখানা পর্যটনের দৃষ্টিভঙ্গিতে যেরকম ভাবে বাংলা, যেরকম ভাবে বাঁকুড়া, যেরকম ভাবে বিষ্ণুপুর, আমার 14 পুরুষের ভাগ্য যে বাংলা পক্ষ সংগঠনের মাধ্যমে আমার সেই দৃষ্টি বদলেছে, বদলেছে, প্রতিনিয়ত বদলাচ্ছে। কিন্তু আগে আমাকে বলা হলো যে আমি এখানে বাঁকুড়ার বাঙালিকে, বিষ্ণুপুরের বাঙালিকে উজ্জীবিত করতে এসেছি। কথাটা আংশিকভাবে সত্য। কেন বলেছি আংশিকভাবে সত্য সেটা একটু বুঝিয়ে দিই। উজ্জীবিত কারা করে? যাদের মধ্যে অনেক জীবনী শক্তি রয়েছে, আর যার মধ্যে জীবনী শক্তি নেই তাই একটুখানি ঢেলে দিল, তার মধ্যে জীবনী শক্তি হয়ে গেল, উজ্জীবিত হয়ে গেল। আমরা এই উজ্জীবিতর কথা বলছি না। আসল ঘটনা এই যে আমি আসছি কলকাতা থেকে, সেখানে বাঙালি নির্জীব, তাই সেই নির্জীব বাঙালিকে দিয়ে যে কিছু হবে না, তাই জেলার বাঙালি, বাঁকুড়ার বাঙালি, বিষ্ণুপুরের বাঙালিকে সেনা হিসেবে উজ্জীবিত করে কলকাতা পুনর্দখল করার লড়াইয়ের সেনা বাহিনী কোনোভাবে নেবেন না। আমরা আইন এবং সংবিধানের কথা বলছি, যে পুনর্দখল করব, তাই নিতে এসছি, তাই পেতে এসছি, একদম ধান্দায় এসছি। খুব স্পষ্ট কথা। কারণ আমরা দেখেছি যে বাঁকুড়ায় কলকাতা সম্বন্ধে একটা নেগেটিভ বিষয় ছড়ানো হয়েছে, এবং এটা ছড়ানো খুব একটা অস্বাভাবিক না। কেন? এই যে বাঁকুড়া জেলার কথাই ভাবুন, বাকি সব প্রথমে বাদ দিন। এই যে মেদিনীতে যে ইন্ডাস্ট্রি হচ্ছে, এর টাকা পয়সা, সুযোগ সুবিধা, এগুলো কি মেদিয়ার লোকে পায়? উত্তর হচ্ছে পায় না। আমরা যদি বর্জনায় চলে যাই, যেখানে বিরাট শিল্পাঞ্চল হচ্ছে, হয়ে গেছে, সেখানে যে পরপর ইন্ডাস্ট্রিগুলো, তার যে লাভের গুড়, এখানে খেজুর গুড় বিখ্যাত, আমি লাভের গুড়ের কথা বলছি, সেইটা কি বর্জনা তথা বৃহত্তর বাঁকুড়ায় ছড়িয়ে পড়ে? উত্তর হচ্ছে না। তাহলে কোথায় যায়? অনেক ক্ষেত্রে কলকাতায় যায়, সবচেয়ে বড় যেখানে জমা হয় এগুলো, আর জমা হয় আসানসোলে,
তাই তো? তাই আমি একটা পরের মতো ওই যাবো কলকাতা থেকে এসেছি। আমি আজকে হাত তুলে দিতে চাই এই বলে যে যদি ওইসব লাভের গুড় এসে কলকাতার বাঙালির পকেটে জমা হতো তাহলেও একখানা কথা ছিল, এখানে যে লোটে কলকাতায় বা কলকাতা থেকে বাঙালিকে লাভ মেরে তারাই পার করছে। অর্থাৎ অবস্থাটা খুব আলাদা। অথচ তাদের সঙ্গে কিন্তু কোনো শত্রুতা তৈরি করার চেষ্টা হয় না, শত্রুতা তৈরি করার চেষ্টা হয় আমাদের মধ্যে। আমরা বঞ্চিত, তোমরাও লুণ্ঠিত, কিন্তু যারা বঞ্চনা করছে, যারা লুণ্ঠন করছে, যে বিষ্ণুপুরেও স্টকিস্ট তারা, বাঁকুড়াতেও স্টকিস্ট তারা, মেজিয়াতেও মালিক তারা, কলকাতাতেও মালিক তারা, আসানসোলেও মালিক তারা, খড়গপুরেও ঘিরে আছে তারা, শিলিগুড়িতেও মালিক তারা। বাংলা ভাগ করার জন্য শিলিগুড়ি যে পয়সার ইন্ধন দেওয়া হয় তার পেছনেও তারা। আবার কলকাতা থেকে ওই একই রকম শিলিগুড়ি থেকে যে জিনিসগুলো কলকাতায় চলে আসে, যে পুঁজি জমা হয়, সেটাও জমা হচ্ছে এদের কাছে। কিন্তু ঝামেলা কি? শিলিগুড়ির বাঙালির সঙ্গে আমাদের এইটা লাগিয়ে দেওয়া। আর সাধারণত এই যে বহিরাগত বাঙালির শত্রু গোষ্ঠীগুলি, এরা তো পুরোটা রিচ করতে পারে না, কারণ একদম তাদের যে স্বরূপ, সেই স্বরূপে যদি রাস্তা হাঁটা চলা করে তাহলে চাপ আছে, রিক্স আছে, তাই না? রিক্স আছে, বুঝতে পেরেছে? তাই তারা কিন্তু বাঙালি রূপী লোকজন ছেড়ে দেয়। এজেন্ট, সাব এজেন্ট, এরিয়া সেলস ম্যানেজার, এই টাইপের মডেল। কি বুঝলেন? আমরা কিন্তু অনেক কিছু বদলাতে এসেছি। বাংলা পক্ষ একটা ঐতিহাসিক আন্দোলন, যে লড়াই আমার আপনার বাবার প্রজন্মের করার কথা ছিল, যে লড়াই আমার আপনার ঠাকুরদার প্রজন্মের করার কথা ছিল, যে লড়াই আমার এখন দেখো এখানে সাদা সাদা আছে, এখানে সাদা সাদা আছে, এখানে তো পুরোই সাদা। এটা যখন সব কাঁচা ছিল তখন করা উচিত ছিল। সেই লড়াইটা আমরা আজকের দিনে করতে শুরু করেছি। তার কারণ কখনো না কখনো তো শুরু করতে হবে, এবং অনলাইন থেকে আমরা সেট করে লড়াইটা শুরু করেছি। কারণ বলটা যদি জালে ঢুকে যেত তাহলে আর লড়াই করে কোনো লাভ হতো না। প্রথমেই বলি বিষ্ণুপুরের কথা। বিষ্ণুপুরের কথা বিষ্ণুপুরবাসীকে আমি বলবো না, কিন্তু এই যে বিষ্ণুপুরে প্রথম কথা হচ্ছে, বিষ্ণুপুর বলতে আমি শুধু বিষ্ণুপুর শহরের কথা বলছি না, আমি বৃহত্তর বিষ্ণুপুর অঞ্চলের কথা বলছি, যা বৈষ্ণব ধর্মের ভূমি, যা শ্রীকৃষ্ণ কীর্তনের ভূমি, যা গুরু চণ্ডীদাসের ভূমি, নামকরণগুলি তার করা বিভিন্ন স্থানে। ফলে বিভিন্ন বৃহত্তর বিষ্ণুপুর এলাকায় বিভিন্ন যে মন্দির, তার যে ঐতিহ্য, সেইগুলি কম জানে লোকে। মূলত বিষ্ণুপুর শহরে যেগুলি ডেসিগনেটেড টেরাকোটা বড় বড় মন্দির, সেগুলি জানে, সত্য কথা। কিন্তু সারা বিশ্বে যা যা দর্শনীয় রয়েছে, ঐতিহ্য রয়েছে, সত্যি করে বুকে হাত দিয়ে বলতো সেই লেভেলে জানে কি? সেই লেভেলে জানে কি? জানে না। উত্তরটা বলে দিই, আমরা নিজেদের মধ্যে কথা বলছি, আমাদের লুকোনোর কিছু নেই। সেই লেভেলে কেন জানে না? আমরা যদি কোয়ালিটির দিক থেকে বলি, যে এত ভালো খচিত, এত সুন্দর করে জোর বাংলার যে স্থাপত্য, যে ভাস্কর্য,
নয়, যে মান, যে এর থেকেও ভালো জিনিস আছে বলে, এটা মিষ্টির ব্যাপার নয় যে এর থেকে ভালো রসগোল্লা বানায় বলে ওইটা বিক্রি বেশি, ওটা বিক্রি কম। ঘটনাটা এরকম নয়। ঘটনাটা তাহলে কি? বা বিশ্বে, বা সারা বিশ্বেই ধরো টপ টপ দর্শনীয় স্থানগুলো কিভাবে হয়, কাদের হয়, খুবই স্পষ্ট কথা, যাদের পুঁজি আছে তাদের হয়, যাদের ক্যাশ আছে তাদের হয়। যে কারণে তুমি দেখবে আফ্রিকা জুড়ে এত বিরাট মহাদেশ, একই মিশর ছাড়া বাকি এত জায়গায় এত কিছু সভ্যতা রয়েছে, এত কিছু রয়েছে, কখনো শুনতে পাবে না। কারণ ওখানকার জল, জঙ্গল, জমি, খনি সবকিছু ওখানকার বহিরাগতদের দখলে, ওখানকার ভূমিপুত্রদের দখলে নয়। আর এই বহিরাগতরা লুটে সেখানে নিয়ে যায়, সেখানকার জিনিসগুলো বিখ্যাত। প্যারিস আইফেল টাওয়ার আছে, লন্ডনে এই আছে, তাই আছে। মানে আমার এখান থেকে যারা যারা ছেড়েছে, তবে না ওগুলো খাড়া করেছে, নিজের পয়সায় তো খাড়া করেনি। তার মানে পুঁজির পুনর্দখল হচ্ছে বাংলা বাঙালির সবকিছুকে নিজের কাছে এবং বিশ্বমঞ্চে উঁচু দরের করে তোলার প্রথম শর্ত। খুব স্পষ্ট, আমি একটু অন্যভাবে বলি, অন্যভাবে নিয়েন না। একরকম মদ হয়, এই মদের নাম হচ্ছে স্কচ, স্কটল্যান্ডের, তাই জন্য বলা হয় স্কচ। আর দেখুন পশ্চিমবঙ্গে এই বাংলায় চোরাই করে যে মদটা তৈরি হয় তার নাম বাংলা, তবে নামকরণগুলো এরকম ভাবেই হয়, স্কটল্যান্ডের স্কচ, বাংলাটার নাম বাংলা। আপনাদের জানিয়ে রাখি, এই স্কচ এক সময় বিষ মদ ছিল। মানেটা কি? তারা তাদের মতো করে চোরাই করত, তাদের যে ব্যবস্থা, তাতে নানা রকম বাইরের জিনিস এসে মিশত। কখনো কখনো কোনো একটা ব্যাচে খেয়ে অনেকে মারা যেত, গ্রাম উজাড় হয়ে যেত, এই ঘটনাটা ঘটত। তারপরে কি হলো? তারপরে ফরাসি হলো, ওরা চলে এলো, এখান থেকে লুট করলো। যে চোরাই তারা করতো স্কচে, সেখানকার পরিশোধন প্রক্রিয়া, ফিল্ট্রেশন প্রসেস, তাতে ইনভেস্ট করা শুরু করলো। বোঝার চেষ্টা করুন, সেই পরিশোধন প্রক্রিয়া যে সময় ইনভেস্ট করছে, অর্থাৎ বিষ মদ আর হচ্ছে না। আবার একই সঙ্গে তারা যখন এখানে পায়ের ওপর পা তুলে, এই ধরুন বাঁকুড়া টাউনের ডিএম বাংলোতে বা এসপি বাংলোতে, তবে তারাই বসে আছে, আমরা ওখানে এই করে রয়েছি। আর কি দেখছি? সাহেব ডিএম, সে স্কটিশ হতে পারে, সে ইংরেজ হতে পারে, সে পায়ের ওপর পা তুলে এটা খাচ্ছে। আমি কি বুঝলাম একজন তৃতীয় ব্যক্তি হিসেবে, একজন বাঙালি হিসেবে, যে ক্ষমতাবান, যার তেজ আছে, সে এটা খায়। অর্থাৎ ক্ষমতা, তেজ, তার সঙ্গে আমরা কিন্তু এই তার জিনিসটাকে যুক্ত করে দেখা শুরু করলাম। পৃথিবী জুড়ে তাই, পৃথিবী জুড়ে তাই। কোন একখানা জিনিসের কত টাকা লাগে তৈরি করতে, আর সেই জিনিসটার কত দাম নিজের মনে হয়, এটা সম্পূর্ণ নির্ভর করে যে জাতির নিজস্ব প্রোডাক্ট ওইটা, সেই জাতির ক্ষমতা কত, সেই জাতির পুঁজি কত। তার মানে স্কচ হচ্ছে স্কটল্যান্ডের বাংলা, কিন্তু স্কটিশরা যেহেতু পয়সা করেছে, পুঁজি করেছে লুণ্ঠনের মাধ্যমে, তাই বাংলা স্কচ। এই ব্যাপারটা এইভাবে হয়ে গেছে। আমরা কিন্তু কাউকে লুট করব না, বাঙালি জাতি কাউকে লুট
করায় বিশ্বাস করে না। বাঙালি জাতি সভ্য জাতি। বাঙালি জাতি অন্যের এলাকায় গিয়ে তাদের সম্পদ, তাদের চাকরি, তাদের টেন্ডার আমরা লুট করে নেব না। কিন্তু বাঙালি জাতিকে পুঁজি যদি এক জায়গায় করতে হয়, যে আমরা বারবার যেটা বলি আমাদের পুঁজি কোথায়, আমাদের পুঁজি কোথায়, তার জন্য প্রথম শর্ত হল বাংলার মাটিতে পুঁজি আয়, পুঁজি তৈরির যা যা কিছু উপায় আছে, যা যা কিছু, সব কিছু বাঙালির হতে হবে। তার মানে আসানসোল, রানীগঞ্জ, ঝরিয়ার কয়লা খনি বাঙালির হতে হবে। তার মানে দার্জিলিং এর চা বাগান বাঙালির হতে হবে। তার মানে মেজিয়া শিল্পাঞ্চল বাঙালির হতে হবে। তার মানে যতগুলি জুট মিল আছে বাঙালির হতে হবে। তার মানে সামনের তাজপুর বন্দর এবং আগের হলদিয়া কলকাতা বন্দর বাঙালির হতে হবে। তার মানে কলকাতার কাছে যে এশিয়ার বৃহত্তম যে চর্মনগরী বান্দরা, এটা বাঙালির হতে হবে। তার মানে পাশের জেলা বীরভূমে দেউচা পাচামি, যেটা রাজ্য সরকার যেটা পেয়েছে, কিন্তু রাজ্য সরকার তো শুধু রেভিনিউ পেয়ে বসে থাকলে হবে না, সেখানকার ট্রান্সপোর্ট, সেখানকার উত্তোলনের যে টেন্ডার, এই সবকিছু বাঙালির হতে হবে। তবেই তো পুঁজি জমবে। আর তা না হলে বহিরাগতরা বারবার এখান থেকে পুঁজি লুট করবে, আর আমরা শুধু তাদের বাজারে পরিণত হয়ে যাব। একটা কথা মাথায় রাখবে, তারা সোনার কেল্লার দেশ থেকে সোনা নিয়ে সোনার বাংলাকে সোনার দিয়ে মুড়তে আসেনি। তারা খালি হাতে, খালি পায়ে বাঙালিকে টুপি পরিয়ে এবং কিছু দালালের সাহায্যে বাংলার এই সোনার বাংলার সোনাকে লুট করতে এসেছে। শুধু এরা না, ইংরেজরা, এই হল্যান্ড, ডাচরা, এই যে ডেনমার্ক, ড্যানিশরা, পর্তুগিজরা, ফরাসিরা, সারা ভারতে একটি রাজ্য দেখাতে পারবে না যেখানে এতগুলো বিদেশি শক্তি একসাথে এসছে। আর তারও আগে যখন বাংলা ও বাঙালির শত্রু সম্রাট আকবর, দিল্লির সম্রাট আকবর, দিল্লির সে তখন বাংলাকে আক্রমণ করেছিল, তখন সাইডে কাদের বগলে দাবা করে এনেছিল। এই আজকে এখানে দেখবে সবকিছুর বড় স্টকিস্ট তারা, তাদের বংশধর নাই। সবকিছুর বড় ডিস্ট্রিবিউটর তাদের বংশধর নাই। আর যেহেতু জানে টপ টু বটম পাপ, তাই মাঝে মাঝে জলে ট্যাঙ্ক বানায়, জলশত্রু। দেখবে রক্ত খেয়েছিস, আমাদের এখন জল খাওয়াবি। এরাই 1943 সালে 60 লাখ বাঙালিকে কালোবাজারি এবং মজুতদারি করে খুন করে। 60 লাখ। এই যে এখন যে ফসল তোলার সময় ফসল উঠবে, তারপরে কিন্তু একটা সময় ফসল ওঠার টাকা কমতে 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 একটা জায়গায় তখন আকারে পরিণত হবে, খুব টাইট হয়ে যাবে। তখন কিন্তু মাঠে ফসল নেই। এরা সেই সময় শকুনের মতো আসত, এখনো আসে। এবং তখন সামনের বছর যে বীজ পোতা হয়নি তার দাম ওই সময় আমি যে কোনো দামে রাজি হয়ে যাব, কারণ ওই সময় আমার আর্থিক অনটনটা আমাকে পেরিয়ে নিতে হবে। তাই সামনের সময়, পরের সময় দাম তখন থেকে চুক্তি হয়ে ঠিক হয়ে গেল। আমরা চিরকাল এইভাবে বাংলার কৃষককে বহিরাগতরা এবং তাদের স্থানীয় এজেন্টরা এইভাবে ধ্বংস করেছে। কিন্তু আজকে আর স্থানীয় এজেন্সিও লাগছে না। যে চালের অভাবে না, জোর করে তৈরি মজুতদারি আর কালোবাজারিকে অভাব বলে না। আমাদের বাংলা সোনার বাংলা, আমাদের বাংলা মা
সন্তানের জন্য, কিন্তু তিনি মজুতদারির জন্য ফলান না। তিনি কি করে জানবেন যে আমরা তাদের এমনই অপদার্থ সন্তান যে বাংলার মাটিতে আমরা বহিরাগতদের মজুতদারি করতে দিই, কালোবাজারি করতে দিই, তাদের দালাল হতে গর্ব অনুভব করি? ওদের তো খুব ব্যবসা বুদ্ধি আছে। এই ধরনের কথা নিজেদের মধ্যে বলে নিজেদের জাতিকে মিসলেড করার চেষ্টা করি, যাতে কিনা বহিরাগত লুণ্ঠন আরো সহজ হয়। আমাদের এইভাবে খুন করা হয়েছে একবার না, ইংরেজি 1770 সালে করা হয়েছে, ইংরেজি 1943 সালে করা হয়েছে, যেটা 50-এর মন্বন্তর বলা হয় বাংলা। এবং জেনে রাখবেন এই সময় আবার একটা খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে, যেখানে রাইস মিল একের পর এক বেনামে বহিরাগতদের মালিকানায় চলে যাচ্ছে, একের পর এক। দেখে মনে হবে সব ঠিক আছে, মা সিদ্ধেশ্বরী, ভেতরে অন্য সিদ্ধি লাভ চলছে। বুঝতে পেরেছ? মালিকানাটাই আসো, মালিকানাটাই আসো। আমরা একটা খুব ভয়ঙ্কর সময় দাঁড়িয়ে রয়েছি। আজকে বাঙালিকে বিভাজিত করা খুব সহজ, কারণ যে জাতির মধ্যে পুঁজি কম সেই জাতিকে খুব সহজে তার মধ্যে থেকে দালাল, বিশ্বাসঘাতক জাতি তৈরি করা যায়। খুব সহজে বলা যায় বাঙালি কাকড়ার জাত, একজন আরেকজনকে টেনে নামায়। কি কথাটা শোনা আছে তো, তাই না? বাঙালি কাকড়ার জাত। বাংলা পক্ষ প্রথম এই বাঙালি কাকড়ার জাত এই কথাটা কেন এসছে এবং কেন এটা মিথ্যা কথা এবং এর সমাধান কি, সেটাও একখানা রূপকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা কে কেউ এই বাংলার তাজপুর বন্দরের, তাজপুর সমুদ্রের বিচে গেছেন? কেউ গেছো তাজপুরে? 2-3 জন 4 জন দেখছি গেছে। ওখানে লাল কাঁকড়া দেখেছো? দেখেছো? ওখানে লাল কাঁকড়া গুলো কি একে অপরকে টানে? অদ্ভুত ব্যাপার। বলা হচ্ছে বাঙালি কাঁকড়ার জাত, আর বাংলার মাটিতে যে কাঁকড়া পাওয়া যায় তারা একে অপরকে টানে না। তখন তুমি বলবেন না, ওই কাঁকড়ার কথা বলিনি। হাড়ির মধ্যে যখন কাঁকড়া থাকে, একটা কাঁকড়া যখন বেরোনোর চেষ্টা করে অন্য কাঁকড়াটা তাকে টেনে ধরে। ঠিক কথা। তার মানে একটা কাঁকড়া একটা কাঁকড়াকে টেনে ধরে, যখন সে হাড়ির মধ্যে তাকে আটকে রাখা হয়, সেই কাঁকড়ার সামনে তুমি সব সুযোগ সুবিধা খুলে দাও। সামনে সমুদ্র, পায়ের তলায়, মাটির তলায় খনি, মাটির ওপর ফসল, সবকিছুর মালিকানা করে দাও। যে যার মতো করে খাবে, কোন কাঁকড়া কাউকে জানবে না। তাই বাংলা পক্ষ হাড়ি ফাটানোর লড়াইতে নেমেছে। ওই যে হাড়িতে আমাদের আবদ্ধ করে রাখা, যে হাড়ির ফলে আমরা এত কবরকে টানতে বাধ্য হই, সেই হাড়ি আমরা ফাটাবো। হাড়ি ফাটানোর খেলা দেখেছো? চোখ বন্ধ থাকে, হাড়ি থাকে, আর কি থাকে? ডান্ডা থাকে। কিন্তু এই খেলার সঙ্গে বাংলা পক্ষের খেলা আলাদা। আমাদের চোখ বন্ধ নেই, আমরা সত্য জানি, তথ্য জানি এবং বহিরাগত শোষকের মুখ চিনি এবং হাড়িটা কোথাও আছে জানি, হাতে ডান্ডা আছে। এদিক ওদিক যেতে হবে না, শক্তি বাড়াও, ফাটিয়ে দেওয়া হবে। খুবই স্পষ্ট কথা। আজকে কলকাতা শহরের কথা কিছু বলতে চাই। এই বিষ্ণুপুরে এসে কলকাতার লোক বিষ্ণুপুরের কথা বলবে, বিষ্ণুপুরের মানুষকে এটা একটু বাড়াবাড়ি, ঠিক আছে? এটা এক্সট্রা পাকামো বাংলায় বল। আমি কলকাতার কিছু কথা বলতে চাই। আমার বাপ ঠাকুরদার বাবা 1920-এর দশকে কলকাতায় এসেছিলেন হুগলি জেলা থেকে, এবং সেখানে 3তলা বাড়ি বানিয়েছিলেন। ও বাড়ি আর নেই, ওদের হাতে চলে গেছে, ঠিক আছে? কিন্তু তার মানে
ট্রেনে 2 ঘন্টা লাগে, সেখান থেকে কেউ একটা এসে ঢুকে পড়ে একটা প্রপার্টি তৈরি করতে পারত কলকাতায়। আজকে আপনি বিহার থেকে এসে এটা করতে পারেন কলকাতায়, আপনি রাজস্থান থেকে এসে আপনি করতে পারেন কলকাতায়, আপনি ইউপি থেকে এসে করতে পারেন কলকাতায়, কিন্তু আপনি না হুগলি না বাঁকুড়া এমনকি কলকাতায় জন্মানো কোনো বাঙালিও কলকাতায় জিনিসটি করতে পারবে না। তারা কি টাকা নিয়ে এসে করছে? আমরা মাঝে মাঝে ভাবি এদের ছাড়া আমরা বাঁচবো না। আচ্ছা ভেবে দেখুন তো, আমি একটা সহজ কথা বলছি, এই আমাদের এখানে ধান হয়, কে করে? বাঙালি। আমরা এখানে ভাত খাই, কে খায়? বাঙালি। মাঝে যে ব্র্যান্ড গুলো মালিককে, আমরা না। এদের মধ্যে কাকে বাদ দিলে সিস্টেম চলতে পারে? আমাকে বাদ দিলে সিস্টেম চলবে না, মাল তো উপচে থাকবে। চাষিকে বাদ দিও, বাঙালি চাষিকে বাদ দিও, সিস্টেম চলবে না। আমার দই ওটা কি ফোনে হবে? ওটাকে লাইক করে তো হবে না, ওটা তো খাটতে হবে, তাই না? কিন্তু মাঝে যে তাকে ছাড়াও সিস্টেম চলবে না, কিন্তু সে বাঙালি হয়ে গেলেও সিস্টেম চলবে। তাকেও কিন্তু অবজ্ঞা করার কিছু নেই। সে জিনিসটা এক জায়গা থেকে আনবে, আরেক জায়গায় সাপ্লাই দেবে, কিন্তু সেই লোকটা আমার হলেও সিস্টেম চলবে। কিন্তু আমি যদি এখানে না খাই, এই সিস্টেম ভেঙে পড়বে। আমার চাষি, এই দুটো কিন্তু পরিবর্তন করা যাবে না। ওই থার্ডেরটা, মাঝেরটা, যেখানে কিনা সবচেয়ে বেশি টাকা, যেখানে কিনা সবচেয়ে বেশি টাকা, সেইটা আমাদের না। সবকিছু ক্ষেত্রে এইরকম। আমি যেটা বললাম চালের ক্ষেত্রে, সেইটা হচ্ছে টিভি সিরিয়ালের ক্ষেত্রে। আপনি ভাবেন কোথায় চাল, কোথায় টিভি সিরিয়াল? আরে টিভি সিরিয়াল দেখে কে? বাংলা টিভি সিরিয়াল, এই স্টার আনন্দ এগুলো খুললে বাঙালি। আচ্ছা, অ্যাক্টিং করে কে? বাঙালি। ওই একই রকম মাল তৈরি করছে বাঙালি, মাল খাচ্ছে বাঙালি। মাঝে কারা? মমতা ফমতা এইসব আলতু ফালতু এগুলো বসে আছে একদম পরে টাইপের। তারা যে অভিনেতা, আপনার কাছে সে এত বড়, ওর কাছে সে কেনা গোলাম, তাই না? এক্ষেত্রে আপনি বলতে পারেন আমি তো শুধু দেখছি, ওই আমি তো মমতা না এরা কাউকে কিছু দিচ্ছি না। দিচ্ছেন, কারণ এই যে একটা সিরিয়াল হচ্ছে, বিরক্তি হয়ে না, আরে শুধু 10 মিনিট অন্তর অ্যাডভার্টাইজমেন্ট, বিরক্তি হয়তো দেখছি টানা, তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো। আরে অ্যাডভার্টাইজমেন্ট কেন এলো? ওখানে যে বলছে না এর টিএমডি বার কেন, তার সাবান বগলে লাগাও, তার কোল্ড ড্রিঙ্কস মুখে খাও। এটা তো কালকে আপনি লাগাবেন, খাবেন, পুঁতবেন, ওইভাবেই তো ক্যাশটা বেরোবে। অর্থাৎ আমার পয়সাতেই সার্কুলেশন হবে, আমার পয়সাতেই ঘুরবে ওর টাকা, কিন্তু মনে হবে যে ওকে ছাড়া আমার চলছে না। এই হচ্ছে সেই অদ্ভুত ব্যবস্থা। প্রতিটি ক্ষেত্রে দেখুন এই অদ্ভুত ব্যবস্থা। বাংলা পক্ষ যে বাংলা চায়, সেখানে বন্দর আমাদের, সেখানে খনি আমাদের, সেখানে টেন্ডার আমাদের, সেখানে ক্ষেত আমাদের, চাষ আমাদের, জমির দালালিও আমাদের, সবকিছু আমরা খাবো। আমরা আর কাউকে খেতে দেবো না। কথাটা বলতে খুব খারাপ শোনায়, আমরা বলবো তোমরা নিজের জায়গা দিয়ে খাও। কারণ ঈশ্বর মা সকলকে কিন্তু জায়গা দিয়েছেন। আজকে আমরা যদি ভুটানে গেলে পাই না, এখানে আমরা করে খাবো, করতে দেবে? নেবে? সিকিমে যাই নেবে, আসামে যাই নেবে, বাংলাদেশে যাই নেবে, বিহারে যাই নেবে, নেপালে যাই নেবে, উড়িষ্যায় যাই নেবে। একদম স্পষ্ট বলে দিলাম, আশপাশে যা যা আছে। বঙ্গোপসাগরের কথা আর বললাম না, ওইখানে যাতে ডুবতে না হয় তাই জন্যই তো বাংলা পক্ষ তৈরি হয়েছে, তাই না? জয় বাংলা। তাহলে আমাদের এইখানে
এই যে আমরা কথা বলছি এই বাংলা, এগুলো বাঙালির জন্য। শুনতে কেরাম কেরাম লাগছে, প্রাদেশিক প্রাদেশিক লাগছে না? প্রাদেশিক চিন্তা ভাবনা, কিরকম প্রাদেশিক সব চিন্তা ভাবনা। বাংলা পক্ষ ভারতের সংবিধানে বিশ্বাস করে, এবং ভারতের সংবিধানে বিশ্বাস করা মানে ভারতের সংবিধানের প্রথম লাইনে বিশ্বাস করা, ভারতের সংবিধানের প্রথম আর্টিকেল 1 এর ফার্স্ট লাইন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া অর্থাৎ ভারত উইল বি আ ইউনিয়ন অফ স্টেটস, হচ্ছে প্রদেশের সমূহ। আর তাও যদি স্পষ্ট না হয়, আমি এখানে দেখতে পাচ্ছি একজনের ছবি। যার ছবি এটা মাথায় টুপি, গোপ আছে, রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? উনি 1930-এর দশকে কংগ্রেস, তখন কংগ্রেস ছিল, কংগ্রেসের পরে রাষ্ট্রপতি হয়েছেন। তার বিখ্যাত থিসিস বিহার ফর বিহারিজ, বিহার বিহারীদের জন্য তার বক্তব্য। আমরা এই রাজেন্দ্র প্রসাদকে শ্রদ্ধা করি, কারণ তিনি বলেছেন বিহার বিহারীদের জন্য, অবশ্যই বিহার বিহারীদের জন্য, অবশ্যই তামিলনাড়ু তামিলের জন্য, অবশ্যই কর্ণাটক কন্নড়দের জন্য, অবশ্যই মহারাষ্ট্র মারাঠিদের জন্য, অবশ্যই পাঞ্জাব পাঞ্জাবিদের জন্য, অবশ্যই গুজরাট গুজরাটিদের জন্য, অবশ্যই তামিলনাড়ু তামিলদের জন্য, অবশ্যই কেরল মালালিদের জন্য, অবশ্যই অন্ধ্রপ্রদেশ তেলেগুদের জন্য, অবশ্যই উড়িষ্যা উড়িয়াদের জন্য, এবং সেই একই সূত্র ধরে অবশ্যই বাংলা বাঙালিদের জন্য, বাংলা বাঙালিদের জন্য, বাংলা বাঙালিদের জন্য। কারণ সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এই সিস্টেমে তো চলতে পারে না, তাই না? কি এটা অদ্ভুত কথা, সবার বাড়ি বাড়ি। বিহার পর বিহারি যিনি বলেছেন উনি একজন নমস্য ব্যক্তি, কেউ বলতে পারবে খারাপ লোক? তাহলে ওই যদি ভালো লোক হয়, তাহলে আমি কি করে খারাপ লোক হয়ে গেলাম, তাই না? খুবই স্পষ্ট কথা। বাংলা ভাষা কথা আছে, চাচা আপন প্রাণ বাঁচা, এই কথাগুলো আমাদের পূর্বপুরুষরা এমনি এমনি লিখে দিয়ে যায়নি। আপনি বাঁচলে বাপের নাম, কি বলে কিনা, এই কথাগুলোর মানে কি? আমার সন্তান যেন থাকে দূরে বাতে, কেউ বলে যে পরের সন্তান যেন থাকে দূরে বাতে। কি মা অন্নপূর্ণা কি বলেছেন ঈশ্বরী পাটনিকে, যে আমার ঈশ্বরী পাটনি কি বলেছেন মা অন্নপূর্ণাকে, যে আমার সন্তান যেন থাকে দূরে বাতে। এবং যখন এই কথা বলা হয়, মা তখন আশীর্বাদ দেন। কারণ যে বলে পরের সন্তান যেন থাকে দূরে বাতে, তার মানে সে হয় দালাল কিংবা ঢপ পাচ্ছে, যে কোনো একটা। এবং মা অন্নপূর্ণা কোন দালাল বা মিথ্যা কথা বলেছে এরকম কাউকে নিশ্চয়ই আশীর্বাদ দেবে না। এই যে আমরা এমন একখানা সময় দাঁড়িয়ে রয়েছি যেখানে বলছি যে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল। এটা বলতে বলতেই আমার মনে হলো না, এটা ভুল কথা। কারণ হোটেলে পয়সা দিয়ে থাকতে হয়, এখানে তো নিয়ে নেয়। তাহলে সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল না, আমার বাড়ি ধর্মশালা। তিনি মেডিয়ায় যান, সেখানকার বাঙালি বাংলা পক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। কেন কেন? নানা রকম দল আছে, পার্টি আছে, সব আছে ওখানে, কিন্তু তবু বাংলা পক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। কারণ সেখানে লাফা, জানে লাফার ছিল, এখন কি নাম হয়ে গেছে, নবকো। বিশাল, মানে আপনি শুধু যারা গেছেন তারা জানবেন কত বড় ফ্যাক্টরি। সেখান থেকে শুরু করে ডিভিসির প্ল্যান্ট, সব বাঙালিকে প্রায় কিচ্ছু দেওয়া হয় না। ডিভিসি ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে বিহারের ভূমিহার জাতির কিছু ইঞ্জিনিয়ার গ্রুপ বানিয়ে তারা বাঙালিদের আউট করে দিচ্ছে। কলকাতায় পোস্টিং নেয়, বাঙালিদের দেয় না, ভয়ঙ্কর জিনিস। বর্জনায় চলে যান। যখনই কোনো শিল্প খোলা হয়, কি বলা হয়, যে কোনো নেতা নেত্রী এসে কি বলবে? যখন ধরো ফিতা কাটা হবে, ইয়ে করা হবে,
যে আমরা এর ফলে এলাকার মানুষের কর্মসংস্থানের অনেক সুবিধা হবে, এই কথাটা বলা হয়। তো যখন কর্মসংস্থানগুলো হয় তখন কি এই পানির ভিডিও নিয়ে যাব আমরা? এইভাবে তো হবে না যে দেখুন আপনি লোকালদের নিচ্ছেন না, কিন্তু ওপেনিং এর সময় এগুলো বলা হয়েছে, এগুলো বলে জমি নেওয়া হয়েছে। তখন বলবো ভালো ভালো এই আসছে মালিক তো ওগুলো। বাংলা পক্ষ তাই ভূমিপুত্র সংরক্ষণ চায়। ভারতের একাধিক রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ হয়ে গেছে, কিছু জায়গায় এটা বিতর্কিত আছে, কিন্তু এই আইন পাশের ওপর সব কিছুর ওপর একখানা ভূমিপুত্র সংরক্ষণ আছে। ধরো বর্জরায় এখনো ফ্যাক্টরিতে কজন কাজ করে? বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট 10,000, 15,000। বাঁকুড়ার জনসংখ্যা কত? ভালো বেশ বেশ কয়েক লাখে। এখনো যদি আমরা ঘিরে নিই ও অটোমেটিক ভূমিপুত্র সংরক্ষণ হয়ে যাবে, ऑटोमेटिक। बोले हम तो बंगाली हो गया, आप लोग ये तो आदमी जुटने का क्या दरकार था? हमको एक बार फोन कर देता, हम अपने घरेर छेले के घर से टोटो करके ऑफिस নিয়ে आता। আমরা কোনো শিল্পের বিরোধী নই, কিন্তু এই শিল্পটা আমার এখানে কাজ তৈরি করছে যেটা আমার ঘরের ছেলে মেয়ে পাচ্ছে, আমরা সেই শিল্পের পক্ষে। আমরা তো এই দেখেছি তো আমাদের এখানে কত শিল্প আছে, এটা বলার জন্য শিল্প চাই, কিংবা গেটের সামনে সেলফি তুলবো এই জন্য শিল্প চাই না। তো ওখানে গিয়ে ডেইলি হোক উইকলি হোক মাসে হোক টাকা আনবে, খেটে টাকা আনবে, সব বলে খেলে টাকা আনবে, তাই জন্য আমরা শিল্প চাই। এবং বাংলার ছেলে মেয়ে আজকে কত দূরে দূরে জেলায় যেতে, রাজ্যে যেতে বাধ্য হচ্ছে, সেখানে মাথা গুঁজে থাকে এবং মাথা গুঁজে থাকে, ভয় ভয় থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, কর্ণাটকে শুক্লা অধিকারী পলাশ অধিকারী দম্পতি, এই পূর্ব বর্ধমানের জামাল, সেখানকার সে ওখানে গেছিল ব্যাঙ্গালোরে বছর 2 আগে, বাংলাদেশি বলে ছেলে ঢুকিয়ে দিয়েছে। পলাশ অধিকারী শুক্লা অধিকারী নামগুলো মাথায় রাখবেন, পলাশুদ্দিন অধিকারী না, ঠিক আছে? পলাশ আহমেদ না, সে হচ্ছে পলাশ অধিকারী, এসসি পরিবারের ছেলে, মানে ভূমিপুত্র ভূমিপুত্র। আমি তো ঘটি পরিবারের ছেলে। এই যে চারিদিকে বাংলাদেশি 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 বলা হচ্ছে, এটা শুনে আমরা ঘাবড়াই কেন বলুন তো? পূর্ববঙ্গ থেকে যারা নিপীড়িত হয়ে এই বাংলায় এসছে, বলা হচ্ছে তাদেরকে নাগরিক করতে হবে, ঠিক আছে? তার মানে সে নাগরিক নয়, এটা তাই নেই তাইও না বলছে, এটাই তো বোঝানোর চেষ্টা করছে যে সে নাগরিক নয়, তাকে নাগরিক করতে হবে, তাই তো? এইবার একটা খুব কষ্ট প্রশ্ন, সহজ উত্তর দিতে হবে, সকলকে ভাবতে হবে। ধরো উত্তর দাও, যদিও উত্তর দাও ওরকম না ঘটি, তবু উৎপত্তি আমি ডেকে আনছি। ধরো সে পূর্ববঙ্গ থেকে 1974 সালে উৎপল দাস ধরো চলে এসছে, ধরো তার রেশন কার্ড আছে। আমি ঘটি 350 বছরের আমাদের দুর্গা পুজো আছে হুগলি জেলায়, আমার রেশন কার্ড আছে। তোমার ভোটার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে। তোমার আধার কার্ড আছে, আমার আধার কার্ড আছে। তোমার প্যান কার্ড আছে যদি পয়সা, আমারও প্যান কার্ড আছে, আমি সরকারি চাকরি করি। এবার কথাটা বলবো, এ যদি নাগরিক না হয়, আমার কাছে কোন এক্সট্রা কাগজ আছে যার ফলে আমি নাগরিক? বলার চেষ্টা
যার কাগজ আছে, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ যাদের এই ধরনের কিছু নাই, সকলে বেনাগরি নাকি সকলকে বলতে হবে না আমরা সব পূর্ববঙ্গ থেকে এসেছি? ভয়ঙ্কর জিনিস। এবং সবচেয়ে বড় কথা, এই বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে চরমভাবে চলছে কি বাংলাদেশ তোষণ। আমি কথাটা বুঝিয়ে দিই, বাংলাদেশি তোষণ না, বাংলাদেশ তোষণ। তিস্তার যে জল, যেটা এই গাজল ডোবা থেকে গাজল, ভেবে দেখো, বিষ্ণুপুর রাধানগরের ছেলে আসামে 6 বছর, হিন্দু ছেলে তো, গঙ্গাধর প্রামাণিক, মনে আছে আমার কেসটা, বুঝতে পারছো? কেন প্রামাণিক, কেন এসসি পরিবার? তার জমি থাকার চান্স কম। বুঝতে পারছো কেন মিলছে এগুলো? একটু আগে যেটা বলছিলাম, তার ওই কাগজ থাকার চান্স কম। কি ভয়ঙ্কর জিনিস। কিন্তু একদিকে যখন আমাদের মধ্যে বাংলাদেশি বাংলাদেশি এই কথাগুলো চাউর করে দিয়েছে, আমাকে বাংলাদেশি বলে, আমাকে বলে, আবার একই সঙ্গে দেখবে যে পশ্চিমবঙ্গে যে তিস্তা নদী, যেটা গাজল ডোবা থেকে গাজল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই বিস্তীর্ণ এলাকায় যার ক্যানেল সিস্টেম দিয়ে সেচ হয়, যার উপর কোটি কোটি কৃষক নির্ভরশীল, সেই জল অর্থাৎ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশকে শুকিয়ে শ্মশান করে সেই জল বাংলাদেশকে দিয়ে দেবার একাধিকবার ঘোষণা করেছে ওই ঢপের রবীন্দ্রনাথ। দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের মতো একটা হওয়ার চেষ্টা করছে, এখন ছেড়ে ফেলেছে যদিও। ভেবে দেখো কোথায় নি, কোথায় সে। আবার এই কথাটাও ফালতু। কেন বলছি বলতো? বলি, ফেকু কথাটা যে বললো, এটা একটা হিন্দি শব্দ। ফেকনা মানে হচ্ছে মিথ্যা কথা বলা। হ্যাঁ, সে মিথ্যা কথা বলে, কিন্তু আমরা কাকে কি নামে ডাকবো এটা যখন আমরা তাদের থেকে শিখবো, তখন আমরা প্রকারান্তরে তাদের দাস হয়ে পড়ি। এটাও বড় গুরুত্বপূর্ণ। তারা আমাদের সব কিছু ঠিক করে দেয়, এমনকি আমরা তাকে কি গালি দেব, তাকে কি অপছন্দ করে কি বলবো, সেটাও ঠিক করে দেয়। একটা জিনিস কিন্তু কারোর কাছে সমর্পণ করবে না, সেটা হচ্ছে হেড অফিস। হেড অফিস কিন্তু বিক্রি হবে না, কোনো ভাড়াটে রাখা চলবে না। হেড অফিস নিজের থাকতে হবে। হেড অফিস নিজের থাকলে বাকি সব ঠিক আছে। আর হেড অফিস যদি আউট হয়ে যায় তাহলে তাহলে বলছি কি হয়। বললাম না, পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত রাজ্য। অন্য সকল রাজ্যে যে নিয়ম চলে এখানে চলে না। যেরকম এখানে এসডিও সাহেবের অফিস, বিডিও সাহেবের অফিস আশপাশে রয়েছে, WBCS WBPS পরীক্ষা হয়। মহারাষ্ট্রে ওখানকার যে স্টেট সিভিল সার্ভিস, সেটা হবার জন্য মারাঠি ভাষার লিখিত পরীক্ষা দিতে হয়। ইউপি বিহারে হিন্দি ভাষা 200-300 নম্বর করে লিখিত পরীক্ষা দিতে হয়। উড়িষ্যায় উড়িয়া, তামিলনাড়ুতে তামিল, পাঞ্জাবে পাঞ্জাবি, মহারাষ্ট্রে মারাঠি, কর্ণাটকে কন্নড়, আশা করি বোঝাতে পারছি। সব জায়গায় এই সিস্টেম। পশ্চিমবঙ্গ হিন্দি, উর্দু, একটা ব্যাটা সবকিছু, সঙ্গে বাংলাও আছে। বাংলাটা বাঙালিরও না, বাংলাটা বাঙালিরই, এইটা বুঝতে হবে। এবং অবশ্যই যারা এছাড়াও বাংলার ভূমিপুত্র, যেটা যাদের যৌথ মাতৃভূমি, সেই সাঁওতালরা, তারাও বাংলার ভূমিপুত্র। কিন্তু যে বাংলায় থাকছে 1 প্রজন্ম, 2 প্রজন্ম, 3 প্রজন্ম ঢুকে এসছে, কিন্তু বাংলা শিখবেই না, বলবে হিন্দি উর্দুতে পরীক্ষা দিতে হবে।
পিঠে দিতেই হবে, এটা তো চলবে না। বাঙালিকে দেবে? বিহারে বাংলায় পরীক্ষা দিয়ে বিহার সিভিল সার্ভিসে চান্স পেতে বাংলা পক্ষ শুরু করা প্রথম দিকের লড়াইয়ের রক্ষা নেই। এবং আজকে এখানে এরকম সভা দেখছ, এরকম শত শত সভা, শত শত মিছিল, লক্ষ লক্ষ লিফলেট, প্রেসে বলা থেকে শুরু করে মানে পাতি কথা রাজ্য সরকারকে জেরবার করে দেওয়া, করে করে বাংলা পক্ষ একটি ঐতিহাসিক সাফল্য লাভ করেছে। কি যে এই বছর মার্চ মাসে বেরিয়ে গেছে গেজেট, পশ্চিমবঙ্গ সরকারের গেজেট, গভর্নরের সই হওয়া। বাঙালি আনন্দ করো, বাংলা পক্ষের 5 বছরের লড়াইয়ে WBCS WBPS এ বাংলা ভাষার লিখিত পরীক্ষা 300 নম্বর বাধ্যতামূলক হয়ে গেছে। অন্য জায়গায় হলে দল মত নির্বিশেষে নাচানাচি হতো। এরকম কোনো হতে পারে যে বিহারে ধরো হিন্দি বাধ্যতামূলক হলো, সেখানে কোন একটা পলিটিশিয়ান বললো না কি হচ্ছে? থাকবে না, ওরা রাজনীতি করার জায়গা থাকবে না, তাই তো? কিন্তু জানো বাংলার মাটিতে কি হয়েছে? বিভিন্ন দলে, শাসক দল, বিরোধী দল, সেখান থেকে বহিরাগতরা ঘুরের মতো ঢুকে গেছে বিভিন্ন দলে। ভোট ব্যাংক না, বাঙালির থেকে তো ডবল 3 গুণ রেটে তারা পয়দা করে, তো ভোট ব্যাংক দ্রুত বাড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে। তো তারা সব নানা রকম ভাবে চাপ দেওয়ার সৃষ্টি করেছে, সব দল, তৃণমূল, CPM, BJP। তবু এদের এক পাশে রাখলাম, কারণ এরা এখানকার না। লুটেরা দেখছি এখন হঠাৎ এতদিন ধরে যেটা বগল দাবা করেছিল সেটা যেন হাত থেকে ফসকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই মহাশয় নমস্কার করে আছে, কার দিকে নমস্কার করেছে? ওটা কোন দিক? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ? কি দিক এইটা? দক্ষিণ দিকে। ভাবো, এই ব্যক্তি শুভেন্দু অধিকারী, নাম করেই বলতে হলো, বাঙালির ঘরে জন্মানো, সতীশ সামন্তর মাটিতে জন্মানো, অজয় মুখোপাধ্যায়ের মাটিতে জন্মানো, সুশীল ধারার মাটিতে জন্মানো, মাতঙ্গিনী হাজরার মাটিতে জন্মানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটিতে জন্মানো, ক্ষুদিরামের মাটিতে জন্মানো এই ব্যক্তি বলেছে বাংলা বাধ্যতামূলক হলে উর্দুভাষীদের খুব অসুবিধা হবে, আমরা বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করি। ভাবতে পারো এটা কোথাও আর সম্ভব? আজকে ইউপি, বিহারে কেউ যদি বলেন না হিন্দি বাধ্যতামূলক করা চলবে না, ও পলিটিক্স বলে কিছু থাকতো, বিরোধী দল নেতা ছেড়ে দাও। তাই ওনাকে বলবো আপনারা সুমতি হোক, আপনারা সুমতি হোক, এবং উপরে যে 2 মা আছেন তাদেরকে নমস্কার করি যে এদের সুমতি দাও, এদের সুমতি দাও। ওই গুজরাটে কিন্তু গুজরাটি বাধ্যতামূলক। ধরো একটু আগে এখানে দেখলাম একখানা টোটো গেল, এখান থেকে যেতেই পারে, টোটো থেকে ওরা স্টিকার লাগাতেই পারে। স্টিকারটা হিন্দিতে লিখেছে, স্টিকারটা রেখেছে, কি লিখেছে? লিখেছে কট্টর হিন্দু। বলছে কট্টর হিন্দু, হিন্দিতে লিখেছে। ধরো সে হিন্দিতে বলছে যে হাম হ্যায় কট্টর হিন্দু, এই তো, হাম হ্যায় কট্টর হিন্দু, হাম হ্যায় কট্টর হিন্দু, হাম হ্যায় কট্টর হিন্দু। ধরো এটা জপতে 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 সে পশ্চিমবঙ্গের পরে বিহার, বিহারের পরে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের পরে হরিয়ানা, হরিয়ানার পরে রাজস্থান, রাজস্থানের থেকে দক্ষিণে গুজরাটে গিয়ে বললো হাম হ্যায় কট্টর হিন্দু বললো। ওখানে বললে ভাই আমাদের এখানকার লোকাল চাকরি তুমি সাইড হয়ে যাও আগে গুজরাট। এই হলো স্পষ্ট কথা। যতই যাতে হিন্দিতে লিখুক, আর যদি সে কট্টর হিন্দু, কট্টর এইটা, কট্টর হোক, মোদীর রাজ্য কিন্তু কট্টর গুজরাট। একদম
এবং সেটাই স্বাভাবিক। মোদীর রাজ্যে যে কট্টর গুজরাটি, এটা স্বাভাবিক। মোদীর রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী যে বলে এই চাকরিগুলো গুজরাটিদের প্রাপ্য, এটা স্বাভাবিক। আমাদের বেচারি ভাইটা যে কট্টর হিন্দু লিখছে, তাকেও তো আমরা কলকাতায় ঢোকাতে চাই, এবং যার ভাষায় স্টিকারটা মেরেছে তার ভাষার জায়গায় সে বাংলায় লিখুক স্টিকারে কট্টর হিন্দু, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে চার্জটা আজকে আমাদের এই জমিতে চার্জের জন্য তাকে হিন্দি ব্যবহার করতে হচ্ছে, আমাদের চিরকালের যে ওম চন্দ্রবিন্দু মাথার ওপর, পিঠে কোনো পুজো নেই, সেখানে পিঠে পুজো লাগিয়ে চার্জ পেতে হচ্ছে। এটা আমাদের 14 পুরুষের লজ্জা, এটা আমাদের 14 পুরুষের লজ্জা। আমরা তো চাই ওই ভাইটি কলকাতায় সে শুধু কাজের জন্য একবার না যাক, তারপরে জেনারেশনটা ওখানে ঢুকে যাক। ওই ভাইকেও আমাদের চাই। কোন ভাই যদি কট্টর মুসলমান লেগে ঘরে করে, সে হয়তো মনে করছে যে বাংলা ছাড়া উর্দু ভাষায় লিখে সে চার্জ পাবে, সব রকম হাওয়ায় হাওয়ায় ঘুরছে, দেবে না। ওই ভাষা যারা বলে অ্যাকচুয়ালি মাতৃভাষা হিসেবে, তার মেয়ে দেবে না, ওকে জামাই করবে না। আর এও যে কট্টর হয়ে আছে, যার ভাষা লিখেছে যার অক্ষরে, সেও জামাই করবে না ওকে। এইটাই বাস্তব। তারা আমাদের নিচু হিন্দু ভাবে, তারা আমাদের নিচু মুসলমান ভাবে, তারা আমাদের নিচু মানুষ ভাবে, তারা আমাদের এই মাটিতে উড়ে এসে জুড়ে বসেছি ভাবে। তারা মনে করে এই খনি ওদের, তারা মনে করে এই নদী ওদের, তারা মনে করে এই বন্দর ওদের, তারা মনে করে এই চা ওদের, তারা মনে করে যে আমাদের লোকগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাক। যে কারণে বলে বাঙ্গাল মে কুছ নেই হ্যায়। আর বাঙ্গাল মে কুছ নেই হ্যায়, তাহলে তুই এখানে কেন হ্যাঁ? এই বাঙ্গাল মে কুছ নেই হ্যায় এই বাড়িটা দিতে দেওয়ার জন্য হয়, তাই না? বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এই পুরো আজকের যে আমাদের সভা থেকে যদি 6টা শব্দ মনে করে নিয়ে ঘরে যাও, সেই 6টা শব্দ হলো বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আর যেহেতু বাঙালির কাজ নেই, সে তো হাত পরে বোঝা নয়, বোকা নয়, তো সে মনে করে বাংলায় কাজ নেই, সেটাই মনে করে স্বাভাবিক। আগে সিপিএম কে খিস্তি করতো, এখন তৃণমূলকে খিস্তি করে। কিন্তু এটা কোনো সমাধান নেই, এটা কোনো সমাধান হবে? সমাধান হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ, সমাধান হচ্ছে বাঙালির একতাবদ্ধ হওয়া। বাঙালি সহ সকল ভূমিপুত্র, সাঁওতাল যারা, কোচ যারা, মেঘ যারা, বাংলা জুড়ে বাঙালি ছাড়া আরো ভূমিপুত্র রয়েছে, তাই তো? এবার একটা স্বপ্নের কথা বলে শেষ করি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কখনো পরীক্ষা দেওয়ার জন্য কলকাতায় গেছো? 2, 3, 4, 5, অনেকগুলো হাত দেখছি। বাংলা পক্ষের একটা দাবি হচ্ছে যে আমরা লড়ছি এবং আমরা সফল হব, যে যদি একটা সার্টেন নাম্বার, দেখো যেখানে 5টা পদ সেখানে এটা প্র্যাকটিক্যাল না, কিন্তু সার্টেন নাম্বার, যেগুলো ধরো WBCS, যেগুলো ধরো SSC, বড়গুলো গ্রুপ ডি, এগুলোর কিন্তু পরীক্ষার সেন্টার জেলার ছেলের জেলা সদরে ফেলতে হবে। এবার কেন? এক তো হচ্ছে ভাই আমার সোচ, আমি মায়ের দোয়ের ফোঁটা নিয়ে যাব কলকাতার ছেলে, আর আমি তার 1.5 দিন আগে টিকিট পাবো কিনা ঝুলতে ঝুলতে কোথায় সেন্টার, সেখানে 1,000 টাকা দিয়ে খরচা করে এই ওই এক নয় না জিনিসটা। টাকা পরেও যে জেলার ছেলেগুলো পায়, তার মানে হচ্ছে যে যদি সমান সমান কম্পিটিশন দেওয়া হয়, তাহলে কিন্তু বল আর খুঁজে পাওয়া যাবে না।
এর মানেটাই তাই। কিন্তু এটা তো বলো শুধু সরকারি চাকরির পরীক্ষার জন্য। বাংলা পক্ষ একটা স্বপ্ন দেখাতে চায়, যে স্বপ্ন আমরা সকল বাঙালি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল করবই। কি সেই স্বপ্ন? সাম্প্রতিককালে তুমি নিশ্চয়ই শুনেছ অনেক বুলডোজারের কথা হচ্ছে। বুলডোজার কথা শুনেছ তো? বুলডোজারে কি হচ্ছে, লু বলে একটা জায়গা আছে হরিয়ানায়, ওখানে বুলডোজার চলেছে, ঠিক আছে? সেখানে আমি দেখলাম তার আগে দিল্লিতেও হয়েছে, যে সকল কিছু টার্গেট কিন্তু বাঙালি। এক্ষেত্রে মুসলমান বাঙালি। তুমি কি জানো যে হরিয়ানায় যেটা ক্যাজরা হয়েছে লু, ওখানে হিন্দু মুসলমান হয়েছে, জানো তো? পড়েছো তো? কিন্তু নু এলাকাটা কিন্তু মুসলমান শূন্য হয়ে যায়নি, কিন্তু নু এলাকাটা বাঙালি শূন্য হয়ে গেছে। বোঝো যে লোকাল যে মুসলমান ঠিক সাইড করে নিয়েছে, কিন্তু যে আমাদের যে জাতির ভাই সে আউট। সঙ্গে যে হিন্দু বাঙালি ওখানে পয়সা ছিল সেও আউট। তারা হলে কখনো গঙ্গাধর প্রামাণিক বাংলাদেশি হয়ে 6 বছর আসামের জেলে থাকে, হ্যাঁ, পলাশ অধিকারী, শুক্লা অধিকারী এবং তাদের 18 মাসের 1.5 বছরের সন্তান আদি অধিকারী তারা ব্যাঙ্গালোরের জেলে থাকে। বুঝতে পারছো বিষয়টা? ওরা যখন বলে বাংলাদেশি, আমার মধ্যে কেউ কেউ মনে করে যে বাংলাদেশ থেকে গেলে মোল্লাগুলোকে বলছে, মনে করে তো। আবার কেউ কেউ একটু বাড়িয়েও বলে শুধু বাংলাদেশ থেকে আসা মোল্লাগুলোকে না, আমাদের মোল্লাগুলোকে ধরে নিয়ে বলুক না। হায় রে অবোধ বাঙালি, তোমাকেও বলছে, আর তুমি সেই গলায় এক্সট্রা হাওয়া দিয়ে তোমার নিজের অবস্থা আরো খারাপ করে দিচ্ছ। এই যে বাংলাদেশি 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 বলা হচ্ছে, মানে কি? পাতি কথা যে বাংলাদেশ থেকে দাঁড়িয়ালা মুসলমান অনুপ্রবেশ করে ঢুকছে, এই তো লাখ লাখ কোটি কোটি। একে জিজ্ঞেস করলে 1 কোটি বলবো, জিজ্ঞেস করলে 2 কোটি বলবে, কোনো মা বাপ নেই আর কি। ভালো কথা, আচ্ছা মানলাম। এবার মেনে নিয়ে কিছু প্রশ্ন করি, আমি উত্তর দিতে হবে। আমরা সকলে বোধ বুদ্ধি সম্পন্ন বাঙালি। আচ্ছা, বাংলাদেশ থেকে কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি ঢুকে থাকে, তাদের মুখের ভাষা কি? বাংলা। আচ্ছা, বাংলাদেশ থেকে মুখে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি ভারতে ঢুকে যায়, তাহলে ভারতে জনগণনায় বাংলা ভাষীর পার্সেন্টেজ বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, বাংলার মাটিতে, ভারতের মাটিতে 1971, 1981, 1991, 2001, 2011 এগুলো পাবলিকলি চেক করা যায়, তাই বলছি বাংলা ভাষীর পার্সেন্টেজ জেনে অবাক হবে ক্রমাগত কমেছে। অদ্ভুত ব্যাপার। কি হতে পারে? হতে পারে যে কোটি কোটি বাংলাদেশি মুসলমান ঢুকছে, বাট বর্ডার পেরিয়েই তারা বিহারি হয়ে যাচ্ছে, তামিল হয়ে যাচ্ছে, মারোয়ারি হয়ে যাচ্ছে। হতে পারে। এটাও হতে পারে তারা জিন ভূত টাইপের কিছু, দেখা যায় না চোখে, ধরো চেয়ারের নিচে থাকে, এর মধ্যে থাকে, ফুলের মধ্যে ভেতরে কোথাও আছে, তাই জন্য জনগণনার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথায় রাখতে হবে, জনগণনা মানে কিন্তু নাগরিক গণনা নয়। জনগণনায় জিজ্ঞেস করে না তুমি নাগরিক কিনা, সকলকে ধরে, তাতেও বাঙালির পার্সেন্টেজ কমছে। অনেকে বলতে পারে এসব ভাই সরকারি সার্ভে পারবে ফালতু, আমি তো জানি কিভাবে আমার এলাকায় হয়, ফালতু। আচ্ছা ঠিক আছে, ফালতু। তুমি যদি বাইরের রাষ্ট্র থেকে এসে ঢোকো, প্রথম কি চাইবে? ভাই আমায় কেউ স্পট না করুক, তাই তো? আচ্ছা, তুমি যদি গ্রামে গিয়ে বসে যাও, স্পট হবে কি হবে না? সঙ্গে সঙ্গে একটা গ্রামের প্রতিটি লোককে চেনে। তাহলে মিশে যাওয়ার জন্য তুমি কোথায় যাবে? শহরে যাবে, তাই তো?
বিষ্ণুপুর, বাঁকুড়া, মেজিয়া, বরজোড়া, আসানসোল, রানীগঞ্জ, খড়গপুর, কলকাতা, হাওড়া, হলদিয়া, হুগলি, রিষড়া, শ্রীরামপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, বলেই যেতে পারি। আমাকে একটা শহর, আচ্ছা একটা শহর বাদ দাও, একটা বিধানসভা এলাকা, আচ্ছা বাদ দাও, একটা ওয়ার্ড দেখাতে পারবে যেখানে গত 20 বছরে আগের থেকে বেশি বাংলা শুনতে পাচ্ছ? পারবে? সেই কারণে বললাম হেড অফিস জমা দেবে না ভাই, শুধু নিজের অভিজ্ঞতাই চলবে। এরকম কোনো শহর ছিল 20 বছর আগে কম বাংলা শোনা যেত, এখন পুরো রবীন্দ্র নজরুল পুরো ফেটে পড়ছে আর কি। এরকম কোনো শহর ছিল? আগের থেকে বেশি বাংলা শোনা যাচ্ছে। আগে কম বাংলা শোনা যেত, এখন বেশি বাংলা শোনা যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে। অন্য একটি বা দুটি, ডিপেন্ড করে কাকে জিজ্ঞেস করছো। অক্ষয় কুমার বললে ওটা হিন্দি, ওটাই শাহরুখ খান বললে ওটাই উর্দু। কি কি হয়েছে? আরে ছিল না, ওয়ার্ল্ড কাপের সময় দেখাচ্ছিল, ওয়ার্ল্ড কাপের সময় হ্যাঁ প্যাকেট খুলছে, হিন্দি অক্ষর বেরোচ্ছে, গুটকার অ্যাড দিচ্ছে, শাহরুখ খান, অক্ষয় কুমার আরেকজন পুরো জড়াজড়ি করে বসে আছে, অজয় দেবগন সে গাড়িতে বসে আছে। বউটা ঠিক বাঙালি, কখনো দেখবে না জামাইটা বাঙালি, ঠিক আছে? কখনো না। তারপরে এলো ড্রিম 11, জুয়া খেলো, দেখেছি তো এগুলো আমরা। এদের হাতে গেলে এটাই হবে। হিন্দি উর্দু বাড়ছে, জনগণনাতেও সেটা বোঝা যাচ্ছে। দেখো জনগণনার সঙ্গে মিলে যাচ্ছে। যে কারণে যখন বাংলা বাধ্যতামূলক করলো বাংলা পক্ষ, কি চিরবি সব দলে, তাই জন্য বাংলা পক্ষ কি বলে, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা। খুব স্পষ্ট, ও আসলে এক। যে কারণে জিতেন তেওয়ারি বলে কেন রানীগঞ্জ বইমেলায় উর্দু স্টল নেই, কেন শুভেন্দু অধিকারী বলে, ও নিজে থেকে বলে না, ও যেহেতু একটা চাকরি করে ওকে বলতে হয় যে কেন উর্দু ভাষীদের কি অধিকার নেই পশ্চিমবঙ্গে WBCS হবার, তাদের বাংলা শিখতে হবে, কিরম অন্যায় বলতে হয় তাকে। আমার শাসক দলেরও লোক আছে, বিবেক গুপ্তা হিন্দি সেলের প্রধান, তারও খুব রাগ, मुख्यमंत्री चिठी लिखे ऐसा कैसा होता, बंगाल में बांग्ला सीखना पड़ता है कि অনাসৃষ্টি है, তাই না? আমরা এখানে ইতিহাসের সন্ধিক্ষণে রয়েছে, কিন্তু ভাইরা কেউ এই জিনিস করে দেবে না, আমাদেরই করে নিতে হবে। কিন্তু এই সব কথা বলে আবার ফিরে যাই স্বপ্নের কথা। তখন যে বুল্লয়ার চলছিল না বাংলা ভাষা, বলছিল, আমি দেখছি একটা চ্যানেল, সেখানে বলছে हिंदी चैनल बांग्ला बोल रहा है, बांग्लादेशी है, रोहिंग्या है। নোট করলাম, আচ্ছা বাংলা বললো মানে বাংলাদেশি রোহিঙ্গা, একটা করে তথ্যগুলো বোঝালাম, ঠিক আছে দেখা যাক। আচ্ছা এককে হিন্দিতে বলে, জানি না কি বলে। আচ্ছা এককে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, এখন অফ হয়ে গেছে, এককে কি বলে? এক। আচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুইকে কি বলে? দো। আচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান 10কে কি বলে? 10। তাহলে এককে এক বলা, দুইকে দো বলা, 10কে 10 বলা, এই পাকিস্তানিদের বাংলার মাটিতে বাংলা পক্ষ র্যান্ডাম ধরতে শুরু করবে এবং পাকিস্তানিদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবার চেষ্টা করবে।
এবং সেটা যদি বাংলা পক্ষ শুরু করায় আইন এবং সংবিধানের মাধ্যমে, ওরা যটা বুলডোজার নামিয়েছে বাঙালির বিরুদ্ধে তার থেকে শত শত গুণ বুলডোজার বেশি লাগবে। চগিয়ে এসে পায়ে পড়ে যাবে আমাদের, যে ভাই আমাদের অনেক লোক আছে ওখানে, তাই তো। কিন্তু তবুও আমরা অবৈধ নির্মাণের বিরোধী, বিশেষ করে বহিরাগত ক্রিমিনালদের অবৈধ নির্মাণের বিরোধী আমরা। তাই একদম শেষে এসে এবার স্বপ্নটা দেখায়। কলকাতায় অনেক এলাকা রয়েছে যেটা বহিরাগতদের অবৈধ নির্মাণে ভর্তি। বহিরাগতদের অবৈধ নির্মাণ আইন এবং সংবিধান দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে ভারতের সংবিধানকে রক্ষা করা। বাংলা পক্ষ এমন এক স্বর্ণালী ভবিষ্যতের স্বপ্ন দেখে যেখানে বহিরাগতদের সকল যা যা ইলিগাল কনস্ট্রাকশন আছে বহিরাগত ক্রিমিনালদের সেগুলো ধূলিসাৎ করে দিয়ে সেখানে বড় বড় টাওয়ার তৈরি হবে, 40 তলা 50 তলা। একটা টাওয়ারের নাম হবে বাঁকুড়া টাওয়ার, কোন একটা টাওয়ারের নাম হবে বীরভূম টাওয়ার, কোন একটা টাওয়ারের নাম হবে উত্তর দিনাজপুর টাওয়ার। কি হবে এইসব টাওয়ারে? হঠাৎ একটা কলকাতার ছেলে বাঁকুড়া টাওয়ার বানাতে এত উদ্যোগী কেন? এইসব কথা বলছে কেন? তাহলে প্রথমে বললাম শুধু আমাদের দিয়ে হবে না। 18 বছরের ছেলে, 18 বছরের মেয়ে, 19 বছরের মেয়ে, এই বয়সে তাকে এই টাওয়ারগুলোতে ঢোকানো হবে। বাঁকুড়া থেকে 3 বছর থাকতে পারবে, 4 বছর থাকতে পারবে, পুরো কলকাতার সিনটা বুঝে নেবে, তারপরে গাছ ঢুকে যাবে, ইট পেতে দেবে, আর বেরোবে না। এই 4 বছর গেল, এবার নতুন। আমরা বাঁকুড়া, বীরভূম, হুগলি, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া দিয়ে কলকাতার পুনর্দখল চাই। আমরা কলকাতার অংশীদারিত্ব চাই। কলকাতার মধ্যে বাংলা না, বাংলার মধ্যে কলকাতা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি। আমি আমার জেলা সম্পাদক অচিন্তদের হাতে মাইক তুলে দিচ্ছি, তার অনুমতিতে